বাংলা সাহিত্যের ভৌতিক, থ্রিলার, অলৌকিক এবং গোয়েন্দা গল্পের সম্ভার নিয়ে রচিত হতে থাকে একের পর এক কাহিনী। আর এ সকল কাহিনীগুলোর মধ্যেই জনপ্রিয়তা এবং সুনিপুণ সাহিত্যের নিরিখে জায়গা করে নিয়েছে আমাদের সকলের প্রিয় তারানাথ তান্ত্রিক। তন্ত্র, মন্ত্র এবং সাধনার প্রতিটা পরতেই মিশে থাকে এক নতুন ভাবনা। প্রতিটা গল্পে ভয় এবং রোমাঞ্চকর কাহিনীর সাক্ষী থাকি আমরা সবাই। সেই ধারা বজায় রাখতেই শ্রোতাদের পছন্দের তালিকায় সংযোজিত হতে চলেছে এক নতুন গল্প। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন। চলে যা, চলে যা এখান থেকে। আমি থাকতে গ্রামবাসীদের বাঁচাতে পারবি না। ওরা আমায় তিলে তিলে শেষ করেছে। এর বদলা আমি নিয়েই ছাড়ব। অভিশাপ, ভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে। স্বয়ং ঈশ্বরও রক্ষা করতে পারবে না এই শয়তানদের। কি দোষ ছিল বলতো আমার? ওরা যখন আমায় বাঁচতে দেয়নি, তখন আমিও ছাড়খাড় করে দেব সব। এখনো সময় আছে। ফিরে যা, ফিরে যা বলছি। এখানে থাকলে তোর জীবনেও নেমে আসবে ঘোর বিপদ। একাধারে এই বৃষ্টি যেমন আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে, আবার অপরদিকে বহু মানুষের কাছে এই বৃষ্টি হলো ভগবানের আশীর্বাদ। কি বলো কিশোরী? মেঘলা অথচ থম মেরে থাকা আকাশের দিকে তাকিয়ে এক নাগারে সকালে কথা বলে চললাম আমি এবং আমার প্রিয় বন্ধুটি। তবে এক্ষেত্রে প্রত্যুত্তরে বিশেষ কোনো জবাব দিল না কিশোরী। খানিকক্ষণ চুপ করে থেকে সে বলে উঠল, কথাখানা তুমি মন্দ বলনি। আর তাছাড়া সেই বৃষ্টি যদি প্রাক বর্ষার প্রথম জলবিন্দু হিসাবে মাটির সঙ্গে তার প্রথম যোগাযোগ স্থাপন করে, তাহলে তো আর কিছু বলারই থাকে না বন্ধু। আহা, দিন দিন তুমি কবি হয়ে উঠছো হে। বাক্য হোক কিংবা শব্দ চয়ন, প্রত্যেকটা স্পর্শে যেন মিশে আছে ছন্দ। তবে একটা কথা বলো তো ভায়া, তোমার এই কবি কবি ভাবের পেছনে কি কোনোভাবে তারানাথের হাত রয়েছে? এই মিথ্যে বলবে না কিন্তু, একদম মন খুলে উত্তর দাও দেখি। সেই রকম কোনো ব্যাপার নয়, তবে হ্যাঁ, ঠাকুর মশাইয়ের সান্নিধ্যে আমাদের মগজ যে আগের তুলনায় যথেষ্ট খুলেছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। খানিকক্ষণ ফের সব চুপ। মুহূর্তের অপেক্ষা শেষ করে কিশোরী ফের একবার বলে উঠল, আকাশের অবস্থা বিশেষ সুবিধের ঠেকছে না। কিছু সময়ের অন্তরালে বৃষ্টি নামলেও অবাক হওয়ার কিছুই থাকবে না, বুঝলে? তাছাড়া এ তো আর নতুন নয়। বিগত বেশ কয়েকটা দিন ধরে এইরকম আবহাওয়া এক প্রকার গা শোয়া হয়ে গিয়েছে। তা বলি কি, হেন বৃষ্টি বাদলার দিনে তারানাথ তান্ত্রিকের বাড়ি গেলে কিন্তু মন্দ হয় না। তেলে ভাজা, চারির হাতে চা, আর সঙ্গে একটা জম্পেশ ভুতুড়ে গল্প। কি বলো হে? এক্ষেত্রে তুমি আমার মনের কথাটাই বলেছ বন্ধু। আমি কিছুক্ষণ আগেই সেটাই ভাবছিলাম। মাঝে বেশ কয়েকদিন যাওয়া হয়নি। তিনি নিশ্চয়ই আমাদের উপর খুব রাগ করেছেন, বুঝলে? আরে সে বিষয়ে বিশেষ চিন্তা করো না। এক্ষেত্রে পাসিং শোয়ের একটা প্যাকেট খানাই ওনার রাগ ভাঙানোর জন্য যথেষ্ট। আর তাছাড়া উনি যে আমাদের কতখানি ভালোবাসেন, সে কথা তো আর বলে দিতে হয় না কিনা। আচ্ছা, গতবার তারানাথের একটা কথা নিশ্চয়ই তোমার মনে রয়েছে। কি বলো তো, ঠিক মনে পড়ছে না। আরে শেষবার উনি বললেন না, আগের মতো নাকি পসার জমছে না ঠিকঠাক, আর বাড়ি থেকেও বিশেষ বের হন না, তাই নিকট মানুষজনদের আসা যাওয়া কমে গিয়েছে। আর সত্যি বলতে কি জানো তো কিশোরী, এখন সব ভণ্ড মানুষদের কাছেই ভিড় বেশি।
আর যাদের প্রকৃত জ্ঞান রয়েছে তাদের মানুষ এড়িয়ে চলায় পছন্দ করে, জানো। কি আর করা যাবে বলো, সমাজ ধীরে ধীরে অধঃপতনের দিকে অগ্রসর হয়ে চলেছে। সে যাই হোক, মানুষের কাছে কতই না ভুতুড়ে রোমাঞ্চকর কাহিনী শুনে আসছি আমরা, আজ তার অন্যথা হয় কি করে। এইভাবে দু একখানা কথোপকথন শেষ করে মটলেনের সেই বিখ্যাত বাড়িটার উদ্দেশ্যে অগ্রসর হলাম আমরা। মাঝে বাড়ি থেকে দুটো ছাতা আর সামনের দোকান থেকে পাসিং শোয়ের প্যাকেট এবং তেলে ভাজা সঙ্গে নিয়ে রওনা দিলাম আমি আর কিশোরী। তারানাথের বাড়ির নিকট উপস্থিত হওয়া মাত্রই দরজায় বেশ কয়েকবার টোকা মারল কিশোরী। কয়েক সেকেন্ডের অপেক্ষার পর দরজা খুলতে এলো চারি। আরে কাকাবাবুরা যে, অনেকদিন পর, আসুন আসুন, ভেতরে আসুন, বাবা আপনাদের দেখে খুব আনন্দ পাবে। চারি কথাখানা খুব ভুল বলেনি। সামনের প্রান্ত বরাবর ঘরে প্রবেশ করতেই আমাদের হাতে তেলে ভাজার ঠোঙা আর পাঞ্জাবির প্যাকেট থেকে উঁকি মারা পাসিং শো দেখে ইতিমধ্যেই ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে উঠল তারানাথের। সামনের প্রান্তে আসন গ্রহণ করার ইশারা করে তিনি বলে উঠলেন, বৃষ্টি বাদলার দিনে এসেছো, তা কি ব্যাপার? এখন তো এই বুড়ো মানুষটাকে আর মনেই পড়ে না তোমাদের। সত্যি বলতে, তোমরা যে এখানে গল্প শুনতে আসো সেটা যেমন ঠিক, আবার অপর প্রান্তে তোমাদের দেখা না পেলে আমার মনটাও যে ভালো যায় না হে। আসলে বিগত কয়েকটা দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, বুঝলেন, তাই। আরো কিছু একটা বলতে যাব ঠিক এমন সময় কিশোরী বলে উঠল, বলি, আজকে কোনো গল্প হবে তো ঠাকুরমশাই? এমন আবহাওয়ায় গা ছমছমে একখানা গল্প শুনতে কার না ভালো লাগে বলুন? হ্যাঁ, সে আপনি যতই মন গড়া কাহিনী শোনান না কেন। ব্যাস, এই হলো কিশোরীর এক বদ অভ্যাস। মাঝে মধ্যে এমন একটা কথা বলে ওঠে, কি যে বলি। সামনের প্রান্তে চেয়ে দেখি কড়া নজরে আমাদের দিকে তাকিয়ে রয়েছে তারানাথ। হ্যাঁ, তোমাদের তো সব মন গড়াই মনে হয়, কিন্তু একটা কথা মনে রেখো, অতীতে তোমাদের মাঝে যে সকল কাহিনী তুলে ধরেছি তা সবটাই আমার জীবনের অভিজ্ঞতা মাত্র। তারানাথের মুখখানা ক্রমশ গম্ভীর হয়ে উঠছে। পরিস্থিতি যে বিশেষ সুবিধের নয় তা আমি বুঝে ফেললাম। তারপর বললাম, আহা কিশোরী, ঠাকুরমশাইকে উত্তেজিত করে তুমি যে কি মজা পাও তা ভগবানই জানেন। আচ্ছা ঠাকুরমশাই, ও কিন্তু নিছক মজা করছে। আপনি এসব বাদ দিয়ে আপনার জীবনের একটা ঘটনা শোনান বরং। আর আপনার ওপর আমাদের অগাধ বিশ্বাস রয়েছে বলেই প্রতিবার ছুটে আসে আপনার কাছে। এই কথাটা আপনি অস্বীকার করতে পারবেন না। এই সকল কথা শুনে যেন কিছুটা প্রফুল্লিত হলো তারানাথ। এই আবহাওয়ায় খিচুড়ি আর ডিম ভাজা, হ্যাঁ, হজম হয়ে গিয়েছে তো তোমাদের? সত্যি, ওনার এই বিশেষ ক্ষমতা সম্পর্কে আমরা সকলেই সচেতন। অতীতে একাধিকবার আগাম জানা না দেওয়া সত্ত্বেও মটলেনের বাড়িতে পৌঁছে দেখি আমাদের স্বাগত জানানোর স্বার্থে তিনি বসে রয়েছেন। আর একবার তো শুধুমাত্র পাসিং শো কেনার জন্য কিশোরী বেরিয়ে যাওয়ায় বিষয়টি যেন এক অদ্ভুত শক্তি বলে আগেভাগেই তিনি জেনে ফেললেন। সত্যি, লোকটার যে বিশেষ ক্ষমতা রয়েছে তা অনস্বীকার্য। আর এবারে তো দুপুরবেলা দুই বন্ধু মিলে কি কি খাবার খেয়েছি সেটা পর্যন্ত বলে দিল। একটা হ্যাঁ সূচক ঘাড় নাড়তেই ফের একবার তারানাথ বলে উঠলেন, সত্যি বলতে গেলে বিগত বেশ কয়েকটা দিন ধরে মন মেজাজ একদমই ভালো নেই। একদিকে বাজারের আকাশ ছোঁয়া দাম, আর তার উপর দিন দিন মানুষজনের আশাও ক্রমশ কমে গিয়েছে। এখন আফসোস হয়, বুঝলে, অতীতে তন্ত্রের সাহায্যে কেন যে চমৎকার দেখাতে গেলাম। তারানাথের ফ্যাকাশে মুখখানার দিকে তাকিয়ে বললাম, চিন্তা করবেন না ঠাকুরমশাই, আমরা রয়েছি তো। যখনই মন ভারাক্রান্ত হয়ে উঠবে
আপনার প্রিয় এই দুই শিষ্যকে আপনি মনে করবেন, কেমন? তোমরা দুজন আর চারিমা, এদের ভরসাতেই এখনো বেঁচে রয়েছি, বুঝলে? আমাদের মধ্যে চলা এই সকল কথোপকথনের মাঝেই তেলে ভাজা সহযোগে মুড়ি আর 3 কাপ চা রেখে গিয়েছে চারি। আচ্ছা ঠাকুরমশাই, বর্তমান যুগে সমাজের বুকে ঘটে চলা এই অনৈতিক কাজকর্ম, নারীদের অসম্মান, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে মানুষের যে এই ভেদাভেদ, এর অন্ত কি কোথাও নেই? আর এর শেষ কোথায়? গত কয়েকদিন যাবৎ যেভাবে একাধিক ঘটনার কথা প্রকাশ্যে আসছে তা বড়ই বেদনাদায়ক। কথাখানা তুমি মন্দ বলনি হে। সত্যি এসব খবর শুনলে মনটা খারাপ হয়ে যায়। মানুষ মানুষকে ঘৃণার চোখে দেখছে, মহিলাদের সম্মান মাটিতে মিশে যাচ্ছে, এর থেকে খারাপ আর কি বা হতে পারে? তবে ভরসা রাখো, মহাভারতে দ্রৌপদীর সম্মান রক্ষার্থে যেমন শ্রীকৃষ্ণের আগমন ঘটেছিল, ঠিক তেমন এই যুগেও তিনি আসবেন, আসতেই হবে। আর শুধু শ্রীকৃষ্ণই নন, মহিলারা যদি একবার মা কালীর রূপ ধারণ করে তবে তার অপমান করবে এমন সাধ্য কার? সে আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, আপনার অতীত জীবনে এমন কোনো ঘটনার সাক্ষী আপনি ছিলেন? শুধু এমন ঘটনাই কেন, এমন বহু বিষয়ের সাক্ষী থেকেছি যা ভাবলে আজও মন ভারী ব্যাকুল হয়ে ওঠে। ঠাকুরমশাই, তাহলে এবার আপনি একটা গল্প শুনিয়েই ফেলুন দেখি। সম্মতিসূচক ঘাড় নাড়লাম আমি। বিগত কয়েকদিনের মতোই বৃষ্টিটা এতক্ষণে বেশ জোরেই নামল। তারপর জানালার দিকে চেয়ে তারানাথ বলে চলল, সে বহুদিন আগের কথা, বুঝলে? তন্ত্র সাধনায় মনোনিবেশ করেছি, পরিচয় হয়েছে অনেক মানুষের সাথে। তাদের জীবনের অভিজ্ঞতা, মাটির সান্নিধ্য, সাধনার অপরূপ নিদর্শন সবটাই ধীরে ধীরে আপন হয়ে চলেছিল বলতে পারো। মধুর সুন্দরী দেবীর সাক্ষাৎ তখনও পাইনি, তবে ভাগ্যে যখন তোমার কিছু থাকে তখন তার আভাস যে পাওয়া যায় তা কিন্তু মিথ্যে নয়। তবে ওই সময়কালের মধ্যেই যে এমন কিছু ঘটবে যার দরুন আমার জীবনে এক নয়া দিশা খুঁজে পাবে তা কিন্তু বুঝতে পারিনি হে। যাক, সে যাই হোক, এবার তাহলে আসল ঘটনায় আসা যাক। সময়টা জুন মাসের মাঝামাঝি। সে বছর বর্ষায় কার্যত নাজেহাল পরিস্থিতি ও ভয়ঙ্কর দুর্যোগ গ্রাস করেছিল গোটা বাংলাকে। চারি প্রান্তে জমা জল আর প্রতিদিনের ঝড় বৃষ্টি এক প্রকার নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যেতে বসে। তাই ধরো 2 কি 3 বৎসর হবে ভিটে ছেড়েছি। মাঝের সময় শহর হতে বহু দূরে এমন অনেক স্থানে পৌঁছে গিয়েছি যেখানকার নাম হয়তো তোমরা কস্মিন কালেও শোনোনি। আসলে সাধনা এমন এক তন্ত্র যা যত নিরিবিলি স্থানে হবে ততই লাভদায়ক। সেই উদ্দেশ্যে দূর দূরান্তের গ্রাম, জঙ্গল কিংবা ওই জনহীন নদীর পার কোনো জায়গায় বাদ যায়নি, বুঝলে? তো সেই বছর দুর্যোগের কারণে সাধনা তন্ত্রে একাধিক বাধা বিপত্তি আসতে থাকে এবং অবশেষে ঠিক করি যাই হয়ে যাক না কেন কাজ আমায় চালিয়ে যেতেই হবে। ঠিক যেমন ভাবে শত বিপত্তি মাঝেও ছোট্ট ছোট্ট শিশু পাখিরা জীবিকার স্বার্থে হাল ছাড়ে না, ঠিক তেমন ভাবেই জীবন যুদ্ধে জয়ী হতে গেলে লড়াই চালিয়ে যেতেই হবে। যাই হোক, তো সেই বৃষ্টি বাদলা মাঝে বেরিয়ে পড়ি নতুন এক জায়গার উদ্দেশ্যে। ঠাকুরমশাই বলি, কোথায় যাবেন? আকাশের অবস্থা তো ভালো নয়, আর তাছাড়া এই এলাকাটায় রাতের অন্ধকার কিন্তু মোটেও সুবিধের না।
গত 2 দিন ধরে মাঠ ঘাট পেরিয়ে অনেকটা পথ অতিক্রম করার পর খানিক বিশ্রাম নিতে আশ্রয় নিই একটি গাছের তলায়। ক্লান্তির কারণে চোখটা খানিক লেগে যায়। কতক্ষণ নিদ্রায় ছিলাম মনে নেই, তবে অচেনা গলার স্বর শুনে উঠে বসে দেখি চারিধার বরাবর খোলা মাঠ মাঝেই আমার একদম নিকট দাঁড়িয়ে এক মধ্যবয়সী যুবক। বয়স বড়জোর ওই 40-এর কোটায় হবে। ছিপছিপে চেহারা, বিশাল চওড়া কপাল, টিকলো নাক, দাঁত কপাটি কার্যত বেরিয়ে থাকলেও অপরিচিত ব্যক্তিটির চোখগুলো কিন্তু ভারী উজ্জ্বল। খানিক বিরতির পর অল্প বিস্তর পরিচয় দিয়ে বললাম, ক্লান্তির কারণে চোখ লেগে গিয়েছিল। আচ্ছা, এটা কোন জায়গা বলতে পারবেন? সামনের দিক বরাবর লোকটি বলে উঠল, আপনি এখানকার লোক নন তাহলে? সেজন্যই ভাবি। তাই এই গায়ের নাম হলো গিয়ে শিমুলডাঙ্গা। বলে আকাশের অবস্থা তো খারাপ। আপনি কি এই গায়ের কাউরে চেনেন? না বাবা, আমি আমার সাধনা নিয়েই থাকি। এই জায়গার নামটাও তোমার মুখেই প্রথম শুনলাম। ওহো, এই ব্যাপার। নমস্কার, আমার নাম বিমল দাস। এখানকার লোকজন আমায় সবাই বিমল রিক্সাওয়ালা নামেই ডাকে। ঠাকুর মশাই, বলি কি, বিশেষ কোনো অসুবিধা না থাকলে আমাদের ভিটেতে চলুন। গরিব মানুষ আছি, তবে আদর আপ্যায়নের কোনো খামতি আমি রাখবো না, এই কথা আপনারে আমি দিচ্ছি। আমি এবার তাকে শান্ত করে বললাম, এই অবস্থায় এক অপরিচিত মানুষ যাকে তুমি চেনো না, এর আগে কোনোদিন দেখোনি, তার উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কি আর চারটিখানি কথা? চলো, সামনের কয়েকটা দিন না হয় তোমার সাথেই থাকলাম। এরপর তার রিকশায় চেপে অগ্রসর হলাম সামনের পথে। মিনিট 20 পথ। অবশেষে হাজির হলাম বিমলের ভিটেখানিতে। না, আকাশ ভেঙে বৃষ্টি না নামায় বিশেষ অসুবিধে হয়নি। তবে এইটুকু সময়ের ব্যবধানে গায়ের পথে কোনো মানুষজন চোখে না পড়ায় ভারী অবাক হলাম। শুধু তাই নয়, শিমুলডাঙ্গায় প্রবেশের পর থেকেই কেমন একটা অস্বস্তি চেপে ধরতে থাকে আমায়। এসব বিষয় চিন্তা করে চলেছি, এমন সময় বিমলের ডাকে সম্বিত ফেরে আমার। ঠাকুরমশাই, এই যে এসে গেছি। চলুন। এবার আপনার চরণ স্পর্শে পবিত্র করুন আমাদের এই ছোট্ট বাড়িটিকে। গায়ের যা অবস্থা, তাতে আপনার আগমন যদি কোনো চমৎকার করে। এই কথার পরিপ্রেক্ষিতে বেশ অবাক হলাম। গায়ের কোন অবস্থার কথা বলছে সে? যদিও বিশেষ না ভেবে তার দেখানো পথে কিছুটা এগুতেই চোখের সামনে ভেসে উঠল একদম ছোট্ট একখান বাড়ি। সামনে একটা উঠোন, উঠোনের মাঝ বরাবর তুলসী গাছ, তার ভেতরে এক চিলতে একটা ঘর। সত্যি, গ্রামের মানুষ কত কষ্ট করেই না জীবনযাপন করে। শহরে বসে তার আন্দাজ করা ভারী মুশকিল। ইতিমধ্যেই বিকেলের শেষ আলোটুকুর সমাপ্তি শেষে গাঢ় অন্ধকারে ছেয়ে গিয়েছে চারপাশটা। গ্রামের প্রবেশ পথ দেখে সেটাকে যতটা দিক বিদিক শূন্য মনে হয়েছিল, আদতে কিন্তু ততটাও নয়। অন্ততপক্ষে বিমলের বাড়ি যে প্রান্তে, সেখানে কিন্তু অনেক মানুষজন বসবাস করে বলেই মনে হয়। যদিও পথে ঘাটে তাদের দেখা কেন মিলল না, সে নিয়ে মনের অন্দরে একাধিক প্রশ্ন উঁকি দিতে শুরু করে আমার। তবে শিমুলডাঙ্গা যে জনমানুষ শূন্য নয়, তার জানান দিয়ে দূর হতে ইতিমধ্যেই শঙ্খধ্বনির শব্দ আসা শুরু করেছে। বিমলের বাড়িটা কিছুটা বেশ ছোট এবং সংকীর্ণ। বাইরে হতে তাও খানিকটা বড় মনে হলেও ভেতরে প্রবেশ করতে দেখি, ওমা, এই এক চিলতে জায়গায় কিভাবে জীবন যাপন করছে এরা। গিন্নি, ও গিন্নি, শুনছো? ওই কাকে সঙ্গে করে নিচ্ছি, দেখো। কই গেলে গো? একবার বেরাও দেখি। কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘরের ভেতর হতে বের হয়ে এলো এক মহিলা।
এক্ষেত্রে দারিদ্র্যের ছাপের সঙ্গে চোখ মুখ জুড়ে চিন্তাগ্রস্ত ভাবটাও স্পষ্ট। নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে। এসব ভেবে চলেছি, এমন সময় বিমল বললে, এই যে দেখো ঠাকুর মশাই এসেছেন। মাঠের দিক হয়ে ফেরার পথে দেখা হতে একেবারে সোজা হাতে করে নিয়ে চলে এসেছি। ওনার যেন কোনো অসুবিধে না হয়, কেমন? ব্যস্ত হইও না, আমি কিন্তু আর 5টা সাধারণ মানুষের মতোই, বুঝলে। দীর্ঘ যাত্রাপথের শেষে হাত মুখ ধুয়ে খানিক জল পান করে বর্তমানে উঠোনের এক প্রান্তে বসেছি। চিন্তা করবেন না ঠাকুর মশাই, সকালে বেশ কিছুটা চাল আর ডাল এনে রেখেছিল। মাসের প্রথম দিকটাই মোটামুটি চলে যায় আর কি, তারপর থেকেই সমস্যার সৃষ্টি হয়। রাতের খাবারে ডাল ভাত হলে অসুবিধা হবে না তো, বুঝতে তো পারছেন না। ওসব নিয়ে ভেবো না, সাধনার লক্ষ্যে না খেয়েও দিন কাটে আমার। আর তাছাড়া তোমরা আমায় থাকার স্থান দিয়েছ, এতেই আমি সন্তুষ্ট। এবার ভালোবেসে যা খাওয়াবে পরম তৃপ্তিতে সেই খাবার গ্রহণ করব আমি। তবে মনের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন উকি দিচ্ছে, তোমায় কি জিজ্ঞেস করব? আমায় থামিয়ে এবার বিমল বললে, হ্যাঁ অবশ্যই, আপনার যা যা প্রশ্ন আছে জিজ্ঞাসা করুন। আমারও অনেক কিছু বলার আছে। সত্যি বলতে আপনার পরিচয় পাওয়ার পর হতেই মনে মনে খানিকটা নিশ্চিন্ত হতে পারছি। একবার যখন আপনার পায়ের ধুলো পড়েছে সেই শিমুলডাঙ্গায়, সব সমস্যার সমাধান হবেই। হয়তো এইটাই হলো গিয়ে বিধাতার বিধান। এই গ্রামে প্রবেশের পথে মনটা খানিক অস্থির হয়ে ওঠে আমার। কিছু একটা অশনি সংকেতের আভাস উঁকি দেয় মনের অন্দরে। এছাড়াও পথে তেমন একটা মানুষজনের দেখা মিলল না। বৌমার দিকে চেয়ে দেখলাম উদ্বিগ্ন ভাবটা স্পষ্ট লক্ষ্য করা যায় তার মুখে। সত্যি বলো তো, তোমরা কি কোনো সমস্যার মধ্যে রয়েছ? এই গ্রামে কি কিছু এমন রয়েছে যা স্বাভাবিক নয়? আমার কাছে কিছু লুকিও না হে, যা যা রয়েছে সবটা খুলে বলো। বেশ খানিকক্ষণ সব চুপচাপ। বিমলের দিকে তাকিয়ে দেখলাম ওর কপালে ইতিমধ্যে কয়েক ফোঁটা ঘাম আর চিন্তার বলিরেখা দেখা দিয়েছে। অর্থাৎ আমি যা ভাবছিলাম তা যে অমূলক নয় সে বিষয় নিশ্চিত হলাম। ওকে কিছুটা আশ্বস্ত করতে যাব, ঠিক এমন সময় খাবার নিয়ে সেখানে উপস্থিত হলো বিমলের স্ত্রী। এমন সময় এবার আমার বেশ কিছুটা নিকট এসে মৃদু স্বরে বিমল বলে উঠল, এখন খাবার গ্রহণ করে নিন ঠাকুর মশাই, পরবর্তীতে সব ঘটনা একেবারে খুলে বলবো। পরম তৃপ্তিতে রাতের খাবার গ্রহণ করলাম আমরা 3 জন। গরিব ঘরের আতিথেয়তায় কিন্তু একটা নিবিড় ভালোবাসা উপস্থিত থাকে, যা অন্য কোনো স্থানে পাওয়া যায় না। বিমলের স্ত্রী রজনীর মধ্যেকার সরলতা মনকে ভারী প্রশান্তি দান করল। রাত তখন 9টা হবে। উঠোনের একদিকটায় বসে ওপরের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছি। এমন সময় সামনের প্রান্ত বরাবর যেন কিছু একটা চলে যাওয়ার আভাস মিলতেই সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখি, কই না তো, কোথাও কেউ নেই। তাহলে কি আমার মনের ভুল? তাই হবে বোধহয়, এই ভেবেই আশ্বস্ত করলাম নিজ মনকে। এইভাবে কয়েক মুহূর্ত সময় অতিক্রান্ত হওয়ার পর অবশেষে সেখানে হাজির হলো বিমল। আমার পাশটাতে বসে সে বলল, এবার বলুন ঠাকুর মশাই, তখন কি বলছিলেন যেন? ও হ্যাঁ, ভালো মনে করালে বটে। তা এখানে এসে থেকেই কিছু বিষয় আমার মনে খটকা তৈরি করেছে। তোমরাও যে কিছু একটা লুকোচ্ছ সে বিষয়েও এক প্রকার নিশ্চিত আমি। সবটা এখন খুলে বলো দেখি। প্রথমেই অবশ্য কিছু বলল না, খানিকটা সময়ের অপেক্ষা। অবশেষে ধীর কণ্ঠে বলে চলল সে, শিমুলডাঙ্গা গ্রাম ও এখানকার মানুষজন মোটেও ভালো নেই ঠাকুর মশাই। আজ হতে প্রায় 1 বছর আগে থেকেই শুরু হয়েছে এই সংকট। আগে অবশ্যই এমন কিছুই দেখা যায়নি, তবে গত কয়েক মাস যাব কার নজর যে পড়েছে আমাদের এই গায়ে কে জানে। এতখানি বলে আকাশের দিকে এক পানে চেয়ে থাকে বিমল।
দৃষ্টিখানি জুড়ে যেন এক উদাসীন ভাব বিরাজ করতে থাকে তার। কয়েক মুহূর্তের অপেক্ষা শেষে কিছুটা আশ্বস্ত করার সুরে বলে উঠলাম, হতাশ হইও না বাবা, হতাশ হইও না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আশা ছেড়ো না। ওনার ওপর ভরসা রেখে অতীতের সব ঘটনা খুলে বলো, তারপর না হয় দেখি কি করা যায়। কেমন? বিমলের হাবভাবে বিশেষ একটা পরিবর্তন দেখা না গেলেও ফের একবার বলা শুরু করলো সে, তো যেটা বলছিলাম, গত বছরের কথা। প্রথম ঘটনাটি ঘটে ওই গাঁয়ের দক্ষিণ প্রান্তে বিদ্যমান ওই রমন মুখুজ্জেদের বাড়িতে। রমেন মুখুজ্জে গায়ে বেশ গণ্যমান্য ব্যক্তি হিসেবেই পরিচিত। মা ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল তার। সেই সুখের পরিমাণ দ্বিগুণ করে সন্তান সম্ভব হয় রমেন বাবুর স্ত্রী। কিন্তু ভবিষ্যৎ যে কালো অন্ধকারে ঢেকে যাবে সে কি একটু জানতো? সে রাতের কথা পরিষ্কার মনে আছে আমার। স্টেশন চত্বর হতে রিক্সা নিয়ে ফিরছি, এমন সময় ওই সামনে এসে উপস্থিত হন রমেন মুখুজ্জে। শহরে কাজ থাকায় বাড়ি দেরি হয়ে গেল সেদিন। তাড়াতাড়ি বাড়ি না ফিরলে আবার সকলে চিন্তা করবে। যেমন বলা তেমনি কাজ। দ্রুত গতিতে বাহন চালিয়ে দক্ষিণ প্রান্তের ওই বাড়িটিতে এসে উপস্থিত হতে দেখি, এ কি, বাড়ির সামনে এত মানুষের আনাগোনা কেন? আমার মতোই অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকেন রমেনবাবু। সামনের দিকে হঠাৎ কান্নার রোল একেবারে ভেসে আসতে থাকে। সেই বরাবর দৌড়ে ভিতরে যান ওই রমেনবাবু। উৎকণ্ঠার বসে অনুসরণ করি আমিও। ভিতরে প্রবেশ করতে দেখি উঠোনের একদিকে লুটিয়ে পড়ে রয়েছে রমেন মুখুজ্জের স্ত্রী। রক্তে একেবারে ভেসে যাচ্ছে সম্পূর্ণ জায়গাখানি। এরপর অবশ্যই সেখানে উপস্থিত গ্রামবাসীরা ধরাধরি করে ওই ঘরের ভিতরে নিয়ে যায় তার। বৈদ্য আসে, হয় চিকিৎসা। বর্তমানে সে মহিলা সুস্থ হয়ে উঠলেও বাঁচানো যায় না তার ওই সন্তানটারে। ওই গর্ভের মধ্যেই চিরঘুমের দেশে পাড়ি দেয় সে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নাকি ঘটেছে সেই ঘটনা। ওমা, এই কি ঘটনা? তা হঠাৎ এই দুর্ঘটনা ঘটলো কেমনে? সেটি তো অবাক করা বিষয় ঠাকুরমশাই। সেই মুহূর্তে কিছুই বোঝা না গেলেও এরপর গায়ের লোকজনের মুখে সে কথাখানা ঘুরতে থাকে। তা শুনে গায়ে শিহরণ খেলে যায়। কথাখানা হলো এই যে, ঘটনার কয়েকদিন আগ হতে নাকি প্রতি রাতে এক দুঃস্বপ্নের দেখা মিলত ওই মুখুজ্জের স্ত্রী। ঘুমের মধ্যে নাকি কেউ এসে প্রতিনিয়ত তার গর্ভের সন্তানকে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে যেত। যদিও স্বামী কিংবা শাশুড়ি মাকে বলেও বিশেষ কোনো লাভ হয়নি। আসলে কেউ বিশেষ পাত্তা টাত্তা দেয় এই তারই কথা। দেবী বা কেন? একই তো স্ত্রী মানুষের কথার বিশেষ কোনো দাম নেই এদের কাছে। তার উপর থাক, সেসব কথা না হয় পরে হবে। তবে এই ক্ষেত্রে স্বপ্ন যে শেষমেশ সত্যি হবে তার কে জানত? দুর্ঘটনার সেই রাতেও নাকি খানিক চোখ লেগে যায় রমেনবাবুর স্ত্রী। আর তার মাঝে হঠাৎ কোনো এক ছায়ামূর্তি এসে তার সন্তানকে মেরে ফেলবার চেষ্টা করতে থাকে। ঘুমের মধ্যেও সেই ছায়ামূর্তির ওই পিছন পিছন দৌড়াতে গিয়ে উঠোন হতে পড়ে যায় সে। ব্যাস, তারপর সব অন্ধকার। ইতিমধ্যেই গলা ধরে আসে বিমলের। একই সঙ্গে তার কণ্ঠে ধরা দেয় অদৃশ্য অজানা এক ভয়। সেই দিকে তাকিয়ে আমি বলি, কোনো এক ছায়ামূর্তি? বিষয়টা তো মোটেও ভালো নয় হে। আচ্ছা, এরপরেও কি এমন কোনো ঘটনা? আমায় এক প্রকার থামিয়ে বিমল বলে ওঠে, তাহলে আর বলছি কি ঠাকুর মশাই, এই তো ছিল সবে শুরু। এরপর এমন একই ধরনের ঘটনা ঘটে মোট 6টি পরিবারে। সব মিলিয়ে সংখ্যাটা 7। প্রত্যেকবারই একই জিনিস, কোনো এক ছায়ামূর্তির আগমন আর সন্তান আর মায়ের আর্তনাদ। জীবনে প্রথমবার মাতৃত্বের অভিজ্ঞতা হতে বঞ্চিত হয় এরা প্রত্যেকে। সবচাইতে অবাক করা বিষয় হলো, এই 7টি দুর্ঘটনার দরুন গর্ভবতী মহিলাদের কিন্তু কোনো রকম ক্ষতি হয় নাই। তো একটি ক্ষেত্রে চোট গভীর হলেও চিকিৎসার কারণে ও দ্রুতই পরে সুস্থ হয়ে ওঠে। খালি যত অভিশাপ সবটাই যেন আসন্ন সন্তানদের উপর।
কিছুতেই যেন কোনো বাচ্চাকে জন্মাতে দেওয়া হবে না এই গায়ে। তবে এর পিছনে কারণ কি, কেই বা আছে এসবের নেপথ্যে, তা কেউ জানতে পারেনি। সব মিলিয়ে বর্তমানে গোটা শিমুলডাঙ্গা জুড়ে বিরাজ করে চলেছে অদৃশ্য এক অভিশাপ। ঠাকুরমশাই, আমাদের এই গ্রামকে যদি কেউ বাঁচাতে পারে তা সেটা একমাত্র আপনিই পারবেন। ঈশ্বর হয়তো ঠিক এই কারণেই আপনারে পাঠিয়েছে এই শিমুলডাঙ্গায়। কিছু একটা করুন ঠাকুরমশাই, কোনো একটা রাস্তা আপনি বের করুন। কার্যত হাত জোর করে আবেদন করতে থাকে বিমল। সত্যি বড়ই জটিল সমস্যা বটে। কে এই ছায়ামূর্তি? মায়ের গর্ভে তার সন্তানকে মেরে ফেলার পেছনে কারণ কি? মাথার ভেতর ঘুরতে থাকে একাধিক এমন প্রশ্ন। এরপর আর বিশেষ কোনো কথা হয় না। বিমলের কাঁধে হাত রেখে কেবল বলি, আচ্ছা বেশ, আমি দেখছি কি করা যায়, তুমি চিন্তা করো না। ঠাকুরমশাই, ভিতরে আপনার শোয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমরা না হয় এই বাইরেটাই শুভ, আপনি ভিতরে যান কেমন? প্রথমে অসম্মতি জানালেও পরে অবশ্য বিমলের আরজির কাছে হার মানতে হয় আমায়। চলে যা, চলে যা এখান থেকে। আমি থাকতে গ্রামবাসীদের বাঁচাতে পারবি না তুই। ওরা আমায় তিলে তিলে শেষ করেছে। এর বদলা আমি নেবই। অভিশাপ, ভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে। স্বয়ং ঈশ্বরও রক্ষা করতে পারবে না এই শয়তানদের। কি দোষ ছিল আমার, বলতো? কি দোষ ছিল? ওরা যখন আমায় বাঁচতে দেয়নি তখন আমিও ছাড়খাড় করে দেব। এখনো সময় আছে, ফিরে যা বলছি। এখানে থাকলে তোর জীবনেও নেমে আসবে ঘোর বিপদ। জ্বলন্ত আগুন হতে বাঁচবে না কেউ, এমনকি তুইও না। কে কে তুমি? কি চাও? গ্রামবাসীদের ওপর এমন অনাচারের কারণ কি? অনাচার? শেষবারের মতো বলছি, চলে যা, নইলে। এই বলে মহিলার ছায়া মূর্তিটি এগিয়ে আসতে থাকে আমার দিকে। অন্ধকার গ্রাস করে নিয়েছে সমস্ত দিক। কান ফাটানো হাসির শব্দে ভরে ওঠে সমগ্র স্থান। কিন্তু আমি কোথায়? ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে আসে সে। ঠিক তখনই না, আর কিছু দেখা যায় না। চোখ খুলতে দেখি রাতের অন্ধকার কেটে সবেমাত্র ভোরের আলো প্রবেশ করছে ঘরে। অর্থাৎ ওই সব ঘটনা কি স্বপ্নে? তবে একটা কথা বর্তমানে জলের ন্যায় পরিষ্কার, আর তা হলো এই যে আমার উপস্থিতির কথা ইতিমধ্যেই জেনে গিয়েছে ওই ছায়া মূর্তি। কিন্তু হার মানার পাত্র যে আমি নই। বিছানা ছেড়ে উঠতে যাব এমন সময় দরজায় টোকা পড়তে সেদিকে তাকিয়ে দেখি বিমল। ঘুম ভাঙলো ঠাকুরমশাই? তা কোনো অসুবিধা হয়নি তো? গতকাল রাতের স্বপ্নের বিষয় তাকে আর কিছু জানালাম না। একে এই অবস্থা, তার উপর ছায়ামূর্তির কথা বললে আরো চিন্তা বাড়বে, বই কমবে না। হ্যাঁ, বেশ ভালোই ঘুম হয়েছে। আমার বিষয় তো ভাবতে হবে না। তোমাদের আপ্যায়নে আমি যথেষ্ট খুশি হয়েছি। আসলে আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, সবটাই পোড়া কপালের দোষ। শৈশবে বাবা মারা যায়, পড়াশোনা মোটেও খারাপ ছিলাম না। বড় হয়ে শহরে গিয়ে কিছু একটা করবো ভেবেছিলাম, কিন্তু এই সংসারের দায়িত্ব কাঁধে পড়তেই ও সব আশা খান ওখানেই শেষ হয়ে গেল। কিছু বছরের পর মাও মারা যায়। সত্যি বলতে আমাদের ভাগ্যে যা থাকে সেটাই হয় বাবা। তবে আবারও বলবো, ঈশ্বরের ওপর ভরসা হারিও না কোনোদিন। উনি সব ঠিক করে দেবেন। তোমাদের মতো সহজ সরল মানুষদের সঙ্গে কখনো খারাপ কিছু হবে না, অন্তত আমি থাকতে তো নয়। আচ্ছা ঠাকুরমশাই, বলি স্নান করে নেন।
ঘরে মুড়ি তো রয়েছে, আমি বরং ততক্ষণে বাতাসা মুড়ি বের করে দিই। আসলে গতকাল মাঝরাত থেকে এই গিন্নির শরীরটা খুব একটা ভালো নেই। রাতে 2বার বমি হয়েছে, গায়ে হাতে প্রচন্ড ব্যথা বলছে। শ্যামল দাস আমাদের এই গায়ের একমাত্র বৈদ্য, ওনাকে একবার ডেকে আনার কথা ভাবছি। পাছে যদি আবার বড় কিছু হয়ে যায়, এবার চিকিৎসাটা করাটা দরকার। আহা, এই কথা তুমি এখন বলছো? আহা গো, এই শরীরে বৌমা বাইরে রয়েছে আর আমি এখানে শুয়ে রয়েছি। ওকে এক্ষুনি ঘরের ভেতরে এনে শুইয়ে দাও, বুঝলে? তারপর না হয় বৈদ্যকে একটা খবর দিলে। গতকাল রাতের দিকে বৃষ্টি হলেও আজ আবহাওয়ার যথেষ্ট উন্নতি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তেজও বেড়ে চলেছে। উঠোনের বাইরেটা প্রদীক্ষণ করে চলেছি, এমন সময় লম্বা চেহারার এক ব্যক্তিকে নিয়ে সেখানে উপস্থিত হলো বিমল। ইনি বোধ করি শ্যামল বৈদ্য। বয়স আন্দাজ 50-এর আশেপাশে, চোখে চশমা, হাতে দামি একখান ঘড়ি, বসার যে বেশ ভালোই রয়েছে তা কার্যত পরিষ্কার। আমার দিকে আর চোখে দেখে শটাং ভেতরে প্রবেশ করল সে। প্রায় 15 মিনিট সময় অতিক্রান্ত। বাইরে দাঁড়িয়ে আমি আর বিমল। ঠিক এমন সময় ভেতরতে খুলে গেল দরজা। তবে বাইরে এসে শ্যামল বৈদ্যর বলা কথাগুলো গায়ে শিহরণ ধরায় বিমলের। ফ্যাকাশে মুখ নিয়ে সে বলে, তোমার স্ত্রীর সন্তান সম্ভবা, তার গর্ভে তোমার সন্তান আসতে চলেছে। এতখানি বলে কিছু একটা যেন চিন্তা করল সে। কয়েক মুহূর্ত পর ফের একবার বলে উঠলে, কিন্তু গায়ের যা পরিস্থিতি, তাতে যে কি হবে তা কেউ জানে না। এখন তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। আচ্ছা, আপনাকে তো ঠিক চিনলাম না, আপনার পরিচয়? বর্তমানে আমার দিকে চেয়ে প্রশ্নগুলি করে ওই ব্যক্তি। নমস্কার, আমার নাম তারানাথ। আমি আমার সাধনা নিয়েই থাকি, পথে ঘাটে ঘুরে বেড়াই। গতকাল বিমলের সাথে সাক্ষাৎ হওয়ার পর ওর আবদারে এখানে এসে উঠি। আচ্ছা আচ্ছা, আমাদের এই শিমুলডাঙ্গার কাহিনী নিশ্চয়ই শুনেছেন। কার অভিশাপ লেগেছে কেউ জানে না। আপনি সাধক মানুষ, এখানে থেকে আর কি বা হবে, বরং আপনার উপরেও না বিপদ। আচ্ছা, এখন আমি চলি, কেমন? এই বলে সামনের পথে মিলিয়ে গেল সে। যদিও তার কথাগুলো বেশ কানে লাগলো আমার, বিশেষ করে কাল রাতে ছায়ামূর্তির মুখেও বলা সেই বিপদের কথা। অপর প্রান্তে বিমলের দিকে তাকিয়ে দেখি মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ওর মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়েছে। বলি, এত চিন্তা করো না, তোমার স্ত্রী সন্তান সম্ভবা, এ তো ভারী খুশির কথা, ভারী খুশির খবর। অতীতের ঘটনা যে সুখে থাকতে দেয় না ঠাকুর মশাই। নইলে বৃত্তত্বের স্বাদ পেয়েও কি কেউ এই দুশ্চিন্তায় থাকে? আপনি বলুন। আচ্ছা ঠাকুর মশাই, ওই ছায়ামূর্তি কি আমার সন্তান কেউ সঙ্গে নিয়ে চলে যাবে? আমরা কি কিছুই করতে পারবো না পৃথিবীর আলো দেখার আগে? কি না, আর কিছু বলতে পারে না সে। অভিশাপের অন্ধকার ছায়া যেন আষ্টে পৃষ্ঠে ধরেছে তার সমস্ত বননকে। যেটা হতে বেরোনো 4টিখানি কথা নয়। হে ঈশ্বর, এ কেমন মায়া তোমার! আচ্ছা বিমল, তুমি যদি এমন ভেঙে পড়ো তাহলে বৌমাকে কে সামলাবে বলো দেখি? আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এই চেহারা নিয়ে তুমি যদি ওর নিকট যাও তাহলে তো আরো বিপদ। তার চাইতে বরং নিজেকে শক্ত করো, বাকিটা না হয় ভাগ্যের ওপর ছেড়ে দাও। ও হ্যাঁ, ভালো কথা, রমেন মুখুজ্জের বাড়িটা গায়ের কোন দিকে বলো দেখি? কেন ঠাকুর মশাই, আপনি কি সেখানে যাবেন? হ্যাঁ গো, এ সকল ঘটনা সূত্রপাত যখন তার ভিটে হতেই শুরু হয়,
তখন সেথায় যাওয়াটা বিশেষ প্রয়োজন। যদি কোনো পথ বের হয় চেষ্টা করি, দেখি না। আপনার উপরেই এখন ভরসা। যদি এই বিপদ হতে আমার পরিবারকে কেউ রক্ষা করতে পারে তাহলে সেটা একমাত্র আপনিই পারবেন ঠাকুর মশাই। এইভাবে দু একখান কথা শেষে বিমলের বর্ণিত পথ অনুযায়ী হাঁটতে শুরু করলাম আমি। 15 থেকে 20 মিনিটের রাস্তা অতিক্রম করে অবশেষে হাজির হলাম রমেন মুখুজ্জের বাড়ি। মধ্যবয়স্ক ব্যক্তি, বয়স 40-এর দোরগোড়ায়। প্রথম দেখায় সুপুরুষ বলেই মনে হয়, তবে চক্ষু যুগল জুড়ে রহস্যের জাল। কি সেই রহস্য? ভবিষ্যতে গিয়ে সেই রহস্যের উদ্ঘাটন হবে, হতেই হবে। যেন সেই কারণেই আমার এখানে আসা। যাই হোক, সে কথা না হয় পরে হবে। তা যথাস্থানে গিয়ে জানতে পারি এই যে কয়েক মাস পূর্বে ওই দুর্ঘটনার পর দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়ি গিয়ে ওঠে রমেনের স্ত্রী ও তার মা। অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে দোতলা বাড়িটিতে মানুষ বলতে কেবল রমেন একাই রয়েছে। তো তার সঙ্গে কথোপকথনের সারাংশ হলো অনেকটা এই রকম। বিমলকে নিশ্চয়ই চেনেন আপনি, কি তাই তো? তা ওর মুখে গ্রামের সকল কাহিনীর বিস্তৃত বিবরণ শোনার পরেই আমার এখানে আসা। নমস্কার, আমি তারানাথ, তন্ত্র সাধনা নিয়ে থাকি। আপনার কাছে কিছু জিজ্ঞাসা আছে, যদি সহায়তা করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার যা হারানোর তা তো হারিয়েছি। এখন আপনার সহায়তা করে গ্রামের কল্যাণ যদি করা যায় তবে তা থেকে আমি পিছুপা হব না। বলুন বাবা, যা যা জানার আছে বলুন, আমি শুনছি। বিমলের হতে জানতে পারি যে আপনার বাড়ি থেকেই এক অভিশাপের সূত্রপাত হয়। অর্থাৎ সর্বপ্রথম ঘটনাটি ঘটে এখানেই। আচ্ছা, আপনার স্ত্রীর সাথে ঠিক কি ঘটেছিল সেগুলো যদি একটু বলেন। আর হ্যাঁ, ওই দুর্ঘটনার পর থেকে কি কোনো রকম ভয়ানক বিষয় লক্ষ্য করেন? দয়া করে সবটা খুলে বলবেন। এর মধ্যেই আজ সন্তান সম্ভবা হয়েছে বিমলের স্ত্রী। ফলে বুঝতেই পারছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সকল সত্যি জানাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ও, এই ব্যাপার। আরে, বিমলের মনের অবস্থা ঠিক কতখানি শোচনীয় তা সহজেই আন্দাজ করা যায়। আচ্ছা, যেটা জিগাইলেন সেই বিষয়ে আসি। আসলে আমার স্ত্রীর সাথে ওই ঘটনার পূর্বে যেহেতু এমন কিছুর আভাস মেলেনি, ফলে ওর কথায় প্রথমে বিশ্বাস হয় না। অতিরিক্ত চিন্তার কারণেই হয়তো ভুলভাল স্বপ্ন দেখছে, এই ভেবেই মনকে শান্ত রাখি। তবে কেবল এক বিভীষিকাময় রাত সমগ্র চিন্তা ভাবনার বদল ঘটায় আমার। স্ত্রীকে উঠোনের এক প্রান্তে লুটিয়ে থাকতে দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই। এরপর ডাক্তার ডাকা থেকে শুরু করে চিকিৎসা করালেও বাঁচানো যায়নি সেই ছোট্ট প্রাণটিকে। এক্ষেত্রে প্রাথমিক দৃষ্টিতে সেটাকে দুর্ঘটনা বলে মনে হলেও পরবর্তীতে এই একই ধরনের ঘটনা বাড়তে থাকায় আর নিশ্চিন্ত থাকা যায় না। অর্থাৎ অতীতে আমার স্ত্রী বর্ণিত ছায়ামূর্তি যে নিছক কোনো গল্প নয়, সে বিষয়ে আর কোনো সন্দেহ থাকে না। ব্যাস এইটুকুই। বর্তমানে মা আর বউকে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখান থেকে দূরে থাকলে যদি খানিক স্বস্তি মেলে। এছাড়া আর কোনো রহস্যজনক বিষয় লক্ষ্য করেননি তো? ও, আরেকটা কথা, অতীতে শিমুলডাঙ্গার বুকে কি এমন কোনো ঘটনা ঘটেছিল যার কারণে এই অভিশাপ হতে পারে? না না, একদমই নয়। এমন কোনো বিষয় তো মনে পড়ে না। কিন্তু সেই ছায়ামূর্তি যেই হোক না কেন, তাকে চিরতরে বিদায় জানানোর জন্য যা যা করতে হয় আপনি করুন। আমরা সবাই আপনার পাশে আছি।
বিমলের স্ত্রী আজ গর্ভবতী। যদি তার সন্তানকেও একইভাবে নিয়ে যায় ওই অপশক্তি, তাহলে কি হবে ভাবুন দেখি। এমন চলতে থাকলে গ্রামে আর কজন থাকবে সেটাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। ইতিমধ্যেই বেশ কিছু পরিবার হয় তাদের আত্মীয়, আর নয়তো শহরে পালিয়ে গিয়েছে। আর কয়েকদিন পর হয়তো আমিও। ওই অপশক্তি কি চায় সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ তাকে বিদায় করা যাবে না। তবে বিমলের স্ত্রীর কিচ্ছু হবে না। ওদের মতো সাদাসিধে মানুষের সাথে খারাপ কিছু হতে পারে না। নিশ্চয়ই একটা পথ বেরোবে। আমি কিন্তু পুনরায় জিজ্ঞেস করছি, গ্রামে কি কোনো অঘটন অথবা এমন কিছু ঘটেছিল যার জন্য এই অপশক্তির জন্ম হতে পারে? দয়া করে একটু মনে করার চেষ্টা করুন। না, আমার তো এমন কোনো ঘটনার কথা মনে পড়ে না। আচ্ছা, অনেকটা সময় কেটে গিয়েছে, আসলে কাজেও বেরোতে হবে। এখন তাহলে ওঠা যাক, কেমন? এরপর আর কথা বাড়ানোর কোনো মানে হয় না। ব্যাস, কথোপকথনের ইতি টেনে বিদায় নিলাম আমি। তবে একটা কথা, শেষ প্রশ্নের জবাবে বেশ খানিকক্ষণ এক প্রকার গুম মেরে থাকে রমেন। কিছু তো একটা আড়াল করতে চাইছে, তবে সেটা কি না, সেই মুহূর্তে রহস্যের জাল ছাড়ানো সম্ভব হয়নি। রাত তখন ওই 8টা কি 8:30 হবে। একে গ্রাম এলাকা, আর তার উপর ভয়ের পরিবেশ। অন্ধকার যেন আরো বেশি করে গ্রাস করেছে গোটা এলাকাকে। দূর হতে আসা শিয়ালের ডাক বেশ স্পষ্ট। আগের তুলনায় এখন বেশ খানিকটা সুস্থ রয়েছে বিমলের স্ত্রী। তবে মনের অসুখ কি আর এত সহজে ছাড়ে? অজানা এক উৎকণ্ঠা যেন বুক ফেটে বের হতে চায় ওদের। এত কিছুর মাঝেও আতিথেয়তায় কোনো খামতি রাখে না বিমল। ঠাকুরমশাই, রাতের খাবারটা বেড়ে দিই কেমন? গতকালের মতোই একটু ডাল সহযোগে। আরে না, বৌমার এই শরীরে কোথায় তার যত্ন আত্মি করবে তা না করে আমায় নিয়ে চিন্তা করছো? এই কেমন কথা বলো দেখি। আচ্ছা শোনো, তোমার সাথে জরুরি কয়েকটা কথা রয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষে একবার এসো, কেমন? আর আজ বৌমার জন্য ঘরেই বিছানার ব্যবস্থা করো, আমি না হয় এই বাইরেটা শুয়ে পড়ব। সম্মতি সূচক ঘাড় নাড়ে সে। যেমন বলা তেমন কাজ। রাতের খাবার সেরে হাত মুখ ধুয়ে বর্তমানে বাইরের এক কোণে বসে আমি, সঙ্গী বিমল। আজ রমেন মুখুজ্জের বাড়ি গিয়ে তার সাথে অনেক বিষয় আলোচনা হয়। সেও যে প্রচন্ড ভয়ে আছে তা অস্বীকার করার উপায় নেই। সন্তানহারা বাবার কষ্ট যে কতখানি অপরিসীম সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। সে তো ঠিক কথাই। আর শুধু রমেন বাবুই তো নয়, আরো 6-6টি পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়েছে ওই অদৃশ্য অপশক্তি। এবার কি তবে আমার পালা? আচ্ছা ঠাকুর মশাই, ওই শক্তিকে কি কোনোভাবে হারানো যায় না? এই শক্তি কি চাই, কেনই বা আমাদের গাঁয়ের মানুষের জন্য এরকম করছে? কেনই বা আমাদের গাঁয়ের মানুষজনের পিছনে পড়েছে, আপনি বলতে পারেন? এখনো তো বিশেষ কিছু বুঝে উঠতে পারিনি বাবা। তবে আমার কেন জানি মনে হয় অতীতের কোনো ঘটনার সাথে যোগ রয়েছে এর। তুমি কি এই বিষয়ে কোনো কিছু জানো? ও আরেকটা প্রশ্ন, রমেন বাবু মানুষ হিসেবে ঠিক কেমন বলে তোমার আন্দাজ? সত্যি বলতে অতীতে বিশেষ কোনো ঘটনার কথা আমার তো মনে পড়ে না। তবে অনেক সময় এমন কিছু জিনিস থাকে যা সকলের চক্ষুর আড়ালে ঘটে। আমরা আর কত কিছুই বা জানতে পারি। আর বাকি রমেন বাবুর কথা, ওনার সহিত যতবারই সাক্ষাৎ হয়েছে দেখে তো ভদ্র মানুষ বলেই মনে হয়, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? না, আসলে এখানকার কাউকেই তো তেমন ভাবে চিনি নে।
তাই আর কি। ভালো কথা মনে পড়েছে, কি করে যে একটা ভুলটা করে ফেললাম কে জানে। জানেন ঠাকুরমশাই, একটা বিষয় কিন্তু ভারী আশ্চর্য। এই যে শিমুলডাঙ্গা এতগুলো পরিবারের সন্তানের মৃত্যুর ঘটনা যে ঘটেছে, তো এর মধ্যে একমাত্র ব্যতিক্রম হলো গিয়ে ওই শিবু মাস্টার। শিবু মাস্টার? তা কে সেই শিবু মাস্টার? গত 2 মাস আগের কথা। অতীতের স্মৃতি যখন ভয়ঙ্কর অভিজ্ঞতা বহন করে আনছে, ঠিক তখনই খবর আসে যে শিবু মাস্টারের বউ সন্তান সম্ভব, যে কোনো মুহূর্তে নবজাতকের জন্ম দেবে সে। তবে গ্রামের এই অবস্থায় শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে সন্দিহান থাকে সকলের। ঠিক যে মুহূর্তে পুনরায় সেই অপশক্তির আগমনের প্রহর গুনছিলাম আমরা, ঠিক তখনই খবর আসে যে ফুটফুট একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে শিবু মাস্টারের ঘরে। হতবাক হয়ে পড়ে সকলেই। কিভাবে এই চমৎকার ঘটলো তা নিয়ে কৌতূহলের একেবারে অন্ত থাকে না। আর অপরদিকে হয়তো সেই ছায়ামূর্তি বিদায় নিয়েছে, সেই আনন্দেও শোরগোল পড়ে যায় গোটা গ্রামে। কিন্তু এর কয়েকদিন পরেই আসে ফের এক দুঃসংবাদ। পুনরায় আরো একবার গর্ভে থাকাকালীন মারা যায় এক শিশু। এখন প্রশ্ন হলো, শিবু মাস্টারের ভিটেতে এমন কি রয়েছে যে সেখানে পৌঁছতে পারলো না সে ছায়ামূর্তিটা? এই তো ভারী অবাক করা বিষয়। না, তোমাদের এই শিবু মাস্টারের সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত এই সংশয়ের অন্ত হবে না। আর বিলম্ব নয়, বাকি কথা সেরে এবার উঠোনের ওপর দিকটায় চাদর পেতে শুয়ে পড়লাম আমরা। তবে আজ রাতেও যে এক ভয়াবহ অভিজ্ঞতা অপেক্ষা করে রয়েছে তার কি জানতো? রাত তখন বেশ গভীর, ঘুমে আচ্ছন্ন সমগ্র গ্রামবাসী। গভীর নিদ্রায় মগ্ন 2 চোখ। ঠিক এমন সময় ভয়ার্ত এক আর্তনাদে ধরপর করে উঠে বসি। আমার পাশে থাকা বিমলের চোখে মুখেও ভয়ের ছাপ স্পষ্ট। চিৎকারটা তো ভেতর থেকে আসছে, তাহলে কি রজনী? ফের একবার সেই একই রকম আর্তনাদে গম গম করে উঠল চারপাশ। আর দেরি করা উচিত হবে না, এখনই একবার ভেতরে চলো তো দেখি। এই বলে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই চক্ষু চরক গাছ হওয়ার জোগাড় আমাদের। সামনে দৃষ্টি নিক্ষেপ করে দেখি বিছানা হতে প্রায় 1 হাত ওপরে হাওয়ায় ভাসছে বিমলের স্ত্রী। চোখগুলো বড় বড় করে তাকিয়ে, হাত আর পা অদ্ভুতভাবে ছড়ানো। কি ভয়ানক সেই দৃশ্য! বিমলের দিকে চাইতে দেখি এক জায়গায় স্থির হয়ে গিয়েছে সে। এর মধ্যেই এক বিশ্রী গন্ধে ভরে উঠল গোটা ঘর। তবে সে তো উৎপাতের সবে শুরু। সকলকে চমকে দিয়ে আচমকাই বন্ধ হয়ে গেল বাইরের দরজাখানা। খোলা বন্ধ হতে হতে জানলাগুলো ভেঙে যাওয়ার জোগাড়। অথচ বাইরে কোনো রকম কোনো বাতাস নেই। কিরে, তোকে বলেছিলাম না এখান থেকে চলে যা, তাও গেলি না, কথা শুনলি না আমার। তুই কি ভেবেছিলি? হ্যাঁ, এই মানুষগুলোকে আমার হাত থেকে বাঁচাবি? সে সাধ্য তোর নেই তোর। খবরদার বলছি, আমার রাস্তায় আসিস না, নইলে। অদৃশ্য এক মহিলা কণ্ঠের চিৎকারে ভরে উঠল সমগ্র ঘরটা। তবে পরাজয় স্বীকার করার পাত্র নই আমি। এই সাদাসিধে মানুষগুলো জীবন অতিষ্ঠ করে কি লাভ? না, অনেক হয়েছে। আর কোন রকম ক্ষতি আমি করতে দেব না কোনো ক্ষতি করতে। তন্ত্র সাধনার শুরুর দিকে মাতু পাগলির সান্নিধ্যে যে বিশাল জ্ঞান ভান্ডার অর্জন করেছিলাম তা তো আমি পূর্বেই বলেছি। তো তখন দাঁড়িয়ে সেই সকল শিক্ষার প্রয়োগ করা ব্যতীত আর কোনো উপায় ছিল না আমার কাছে। ঘরের এক প্রান্তে আসন গ্রহণ করে জোরে জোরে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম।
খানিক মুহূর্তের মন্ত্র জপ, ব্যাস ধীরে ধীরে শান্ত হয়ে এলো পরিবেশ। খুলে গেল দরজা, বিমলের স্ত্রীর ওপর থেকে বাঁধন খুলে বেরিয়ে গেল সেই অপশক্তি। তবে ও শুনছো, তুমি ঠিক আছো? কি গো, কিছু বলছো না কেন? কি হয়েছে তোমার? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে বলো দেখি। ওকে একটু বিশ্রাম করতে দাও, অপশক্তির বাঁধন হতে সবে বেরিয়েছে। আরেকটা কথা, গলা হতে একটা তাবিজ খুলে সেটি বিমলের দিকে বাড়িয়ে দিলাম। বড় এক সাধক আমায় এই তাবিজটা দিয়ে বলেন, এটা যতক্ষণ তোর কাছে থাকবে ততক্ষণ কোনো প্রেত কিংবা ভূত কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। এখন এটির সবচেয়ে বেশি প্রয়োজন তোমার স্ত্রীর, ওকে এটা পড়িয়ে দাও, বুঝলে? ব্যাস, সেই রাতে আর খারাপ কিছু ঘটে না। তবে একটা প্রশ্ন বহুক্ষণ ধরে মনটাকে ব্যাকুল করে তুলছে। কয়েক মুহূর্ত পূর্বে মন্ত্র জপের সময় ঘরের ভেতর ছায়ামূর্তির স্পষ্ট আভাস পাই আমি। তবে একটি নয়, বরং দুইটি ছায়ামূর্তি উপস্থিত থাকে সেখানে। কিন্তু না, আর বিশেষ ভাবনার সময় পাওয়া যায় না। ঘোর নিদ্রায় বুজে আসে চোখ। পরের দিন সকাল হতেই শিবু মাস্টারের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। শিমুলডাঙ্গার পরিবেশ আতঙ্কে ভরা থাকলেও চারপাশের প্রকৃতি ও সৌন্দর্য দেখে তা বোঝা ভারী মুশকিল। গতকাল দু এক কণা বৃষ্টি হলেও আজ আকাশটা বেশ পরিষ্কার। হালকা রোদ, মাঝে কোমল বাতাস, কোকিলের ডাক, পাখিদের কিচির মিচির, আর ওই সবুজে ঘেরা প্রান্তর। কয়েক মুহূর্তের জন্য যেন সেই অভিশাপের কথা ভুলতে বসেছিলাম। ঠিক এমন সময় কানের কাছে মৃদু স্বরে তারানাথ ডাক শুনে পেছন ফিরে দেখি, কই কেউ তো নেই। তাহলে কে? কোনো এক অজানা কারণে সমগ্র শরীর জুড়ে খেলে গেল একটা শীতল অনুভূতি। গায়ের এই দিকটা কার্যত জনশূন্য বললেই চলে। দীর্ঘ কয়েক মিনিট হাঁটার পর হাজির হলাম বাজারের দিকটায়। এখানে তাও জনা কয়েকের দেখা মেলে। বিমলের বর্ণনা অনুযায়ী এই স্থান হতে পায়ে হেঁটে আর 5 মিনিটের পথ পেরোলেই পৌঁছে যাব গন্তব্যস্থানে। তবে তার প্রয়োজন আর পড়ল না। ডান প্রান্তের সরু গলি বরাবর অগ্রসর হতে যাব, ঠিক এমন সময় 40 চশমা পরা পরিহিত এক ব্যক্তির ডাক আসতে থমকে দাঁড়ালাম। চুলগুলোয় হালকা পাক ধরেছে, তবে দেহে বলিষ্ঠ ভাব বর্তমান। আমার দিকে এগিয়ে এসে সে বললে, বলি, আপনি বিমলের ভিটেতে এসে উঠেছেন তো? কি নাম বেশ? তারা 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 তারানাথ, হ্যাঁ ঠিক তো? হ্যাঁ, ঠিকই বলেছ। তবে তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমি শিবু চট্টোপাধ্যায়। এই গাঁয়ের লোক আমার শিবু মাস্টার হিসেবে চেনে আর কি। পরিচিত কয়েকজন বয়স্ক লোকেদের মুখে শুনলাম যে শিমুলডাঙ্গায় নাকি এক সাধক এসেছেন। দেখুন দেখি, আজকে আপনার সাথে সাক্ষাৎটা হয়ে গেল। সবই ঈশ্বরের কৃপা। এই যেমন দেখো, আমি তোমার কাছে আসছিলাম আর তুমি এখানেই। আমার কাছে কেন ঠাকুর মশাই? কোনো বিশেষ দরকার? সে দরকার আছে বটে, তবে এখানে নয়। যদি অসুবিধে না থাকে তাহলে তোমার বাড়ি গিয়ে কথা বলা যেতে পারে কি? অবশ্যই, এ তো আমার পরম সৌভাগ্য। চলুন চলুন চলুন। এই বলে সামনের গলিতে প্রবেশ করে
মিনিট 5 পথ অতিক্রম করে অবশেষে হাজির হলাম তার বাড়ি। রমেনের ন্যায় এই বাড়িতেও মানুষ বলতে কেবল শিবু মাস্টারই। পরবর্তীতে জানা গেল যে সন্তান জন্ম দেওয়ার পর কয়েকদিনের জন্য বাপের বাড়িতে গিয়েছে তার স্ত্রী। আচ্ছা শিবু, গত কয়েক মাসে ঠিক কি কি হয়ে চলেছে তা নিশ্চয়ই তোমার অজানা নয়। অপশক্তি বলো কিংবা অদৃশ্য ছায়া মূর্তি, তার তাণ্ডবে 7টা ছোট্ট প্রাণ পৃথিবীর আলো দেখার আগেই হারিয়ে গিয়েছে অন্ধকারে। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হলো এই সময়কালের মধ্যেই আবার তোমার ঘরে নবজাতিকার জন্ম হয়েছে। এখন প্রশ্ন হলো, সেই অপশক্তি তোমার স্ত্রীর ওপর আক্রমণ করলো না কেন? না, এটি যে অত্যন্ত সুখকর ঘটনা সে বিষয়ে সন্দেহ নেই, তবে এর নেপথ্যে কারণ যে নিশ্চয়ই একটা রয়েছে সেটা তুমিও জানো। তো তোমার নিকট আসার উদ্দেশ্য হলো সেই কারণটি জানা। আশা করি তোমায় আমি সবটা বোঝাতে পেরেছি। এতখানি বলে এবার থামলাম। দীর্ঘ পথ অতিক্রম ও কথা শেষে বেশ হাঁপিয়েই গিয়েছিলাম। সামনে টেবিলে রাখা গ্লাস হতে ঢকঢক করে জল পান করে শিবু মাস্টারের দিকে তাকালাম একবার। তবে এখনো পর্যন্ত মুখে রা কাটল না সে। 2 চোখ জুড়ে উদ্বিগ্নতা বিরাজ করছে তার। ঠাকুরমশাই, এ বিষয়ে আমি খোলসা করে কিছুই বলতে পারবো না। সত্যি বলতে এসব নিয়ে চর্চা করলে হয়তো আমার সন্তানকেও সে, তবে হ্যাঁ, একজনের কথা বলবো। এখান হতে সোজা গিয়ে একটা বট গাছ পড়বে, সেখান থেকে সোজা পথে কিছুটা সময় হাঁটলে গাঁয়ের একদম শেষ প্রান্তে ভগ্নপ্রায় একটি বাড়ি চোখে পড়বে। সেখানেই থাকে কাজলা বুড়ি। বুড়িমা বলেই সম্বোধন করতো সকলে, তবে এখন আর সেই নামে কে ডাকবে? বয়স 80-র উপরে, আপনজনদের হারিয়ে অত্যন্ত করুণ দশা হয়েছে তার। আপনার সহায়তা যদি কেউ করতে পারে তাহলে একমাত্র উনিই পারবেন। কিন্তু তিনি কে? কেনই বা আমার সহায়তা করতে যাবেন? যথাস্থানে গেলে আপনি আপনার সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন। বুঝলাম সেই অপশক্তি সম্পর্কে অনেক কিছুই জানে এই ব্যক্তি, তবে ভয় সে কিছুই বলতে চাইছে না। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বয়স্ক সেই মহিলার কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে গায়ের শেষ প্রান্তের বাড়িটিতে পৌঁছে যা জানতে পারি তা ভাবলে আজকের দিনে দাঁড়িয়েও মন অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠে। বিকেলের শেষ আলোটুকুর পরিসমাপ্তি ঘটে ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে সম্পূর্ণ শিমুলডাঙ্গা গ্রাম। আজ রাতেই একটা ব্যবস্থা করতে হবে, নইলে ঘোর বিপদ অপেক্ষা করে থাকবে সকলের জন্য। একাধিক রহস্য ও তার সমাধান সূত্রগুলিকে সঙ্গে নিয়ে ফিরছি। এমন সময় বাজার চত্বরে একসঙ্গে বেশ কিছু গ্রামবাসীকে দেখে খানিক অবাক হলাম। রাতের দিকে এত মানুষ একসাথে কি করছে? দূর হতে মনে হলো কানাঘুষো কিছু আলোচনা করে চলেছে ওরা। সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম, বলি কিছু হয়েছে নাকি? তোমরা এত রাতে সব এখানে? ভিড়ের মধ্যে থাকা এক ছোকরা বলে উঠল, আর বলবেন না, ফের একবার রক্ত খেলায় মেতেছে সেই ছায়ামূর্তি। কেন, আবার কি হলো? সকালে তো সব ঠিক ছিল, নতুন করে কি কিছু? রমেন মুখুজ্জের নাম শুনেছেন নিশ্চয়ই। একটু আগেই মারা গিয়েছে সে। বলা ভালো অপশক্তির শিকার হয়েছে রমেনদা। তাহলে কি আর বলি বলুন তো? বউয়ের পেটে সন্তান হারিয়ে এমনিতেই কষ্ট পাচ্ছিল কয়েকদিন ধরে, তারপরে নিজেই। এই চলো চলো একবার দেখি গিয়ে। ধীরে ধীরে সকলেই চলল সেদিকে। গত 2 দিনের ন্যায় গোটা আকাশ জুড়ে মেঘের আনাগোনা। মাঝে পরপর কয়েকবার
বিদ্যুতের ঝলকানি খেলে গেল। সেই আলোয় স্পষ্ট লক্ষ্য করা যায় রমেনের বাড়িখানা। এক নিবিড় কালো ছায়া আবিষ্ট করে রেখেছে সেটিকে। গতকালের সেই চার দেওয়ালের ভেতর ঢুকতেই দেখি মেঝের একটি কোণে পড়ে রয়েছে রমেনের মৃতদেহ। হাত পা অদ্ভুত ভাবে বাঁকানো, অর্ধেক খাওয়া আঙুলগুলো দেখে মুখটা ছ্যাঁত করে ওঠে। বুকের কাছে বেশ কয়েকটা আঁচড়ের দাগ, আর সবচাইতে ভয়াবহ বিষয় হলো দেহের সাথে মাথার কোনো যোগ নেই। শরীর থেকে কয়েক হাত দূরে গড়াগড়ি খাচ্ছে টাটকা রক্তে রঞ্জিত সেই মুন্ডুখানা। স্থির নয়, বরং বাম থেকে ডান, আবার ডান থেকে বামে দুলে চলেছে সেটি। না, এই বীভৎস দৃশ্য দেখে সেখানে থাকার সাহস হয় না কারোরই। এক ছুটে বেরিয়ে আসে সকল গ্রামবাসী। বর্তমানে গায়ের মাঝ বরাবর একটি অশ্বত্থ গাছের নিকট উপস্থিত হয়েছে সকলে। আমার ঠিক পাশেই দাঁড়িয়ে বিমল ও তার স্ত্রী। এমন ঘটনার কথা কানে আসতে ছুটে আসি। একা ঘরে আমার কিংবা স্ত্রীর কারোরই থাকার সাহস হয়নি ঠাকুরমশাই। সে তুমি ঠিকই করেছ। আমাদের কথার মাঝে গ্রামের এক মোড়ল বলে উঠলে, আর শান্ত দেখা যায় না। গুনে গুনে 9টা মৃত্যু, 7টি শিশু। রমেন আর মাঝে স্বপন, সংখ্যাটা ধীরে ধীরে বেড়েই চলেছে। তার এই কথার প্রত্যুত্তরে সেখানে উপস্থিত শ্যামল বৈদ্য বলল, হ্যাঁ ঠিকই তো, স্বপনের কথা আমরা সবাই ভুলেই গিয়েছিলাম। লক্ষ্য করলে দেখা যাবে ঠিক স্বপনের মতো করেই মৃত্যু হয়েছে রমেনের, কোনো পার্থক্য নেই। হ্যাঁ ঠিকই তো, 4-5 জনকে পাঠিয়েছি, ওরা ইতিমধ্যে রমেনের মৃতদেহ নিয়ে শ্মশানের দিকে রওনা দিয়েছে। কিন্তু এসবের একটা বিহিত করাটা বড় প্রয়োজন। এতখানি বলে বর্তমানে আমার দিকে হাত জোর করে বয়স্ক ব্যক্তিটি বললেন, ঠাকুরমশাই, আপনি একমাত্র পারবেন আমাদের উদ্ধার করতে, দয়া করে কিছু একটা করুন। ঠিক ঠিক ধ্বনিতে ভরে গেল চারিপাশ। এসব কথা শুনে এবার শান্ত গলায় বললাম, চিন্তা করো না, বর্তমান যা পরিস্থিতি তাতে মাথা ঠান্ডা রেখে এই আতঙ্ক থেকে নিস্তার পাওয়াটা গোটা গ্রামের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। তাই বলি, তোমরা যদি আমাকে বিশ্বাস করো তবে আজ রাতে এই স্থানে বসে আমি পুজো করতে চাই। তোমাদের এই অবস্থা থেকে যদি কেউ রক্ষা করতে পারে তাহলে তিনি স্বয়ং ঈশ্বর। মায়ের পুজোই একমাত্র রাস্তা। এবার তোমরা বলো, করবে আমায় বিশ্বাস? আপনি ঠাকুরমশাই, আপনার ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আপনি পুজো করুন বাবা, আমরা সবাই উপস্থিত থাকবো। কি বলো তোমরা? প্রথমে অবশ্য শ্যামল ডাক্তার খানিক আপত্তি জানালেও পরে রাজি হয় সে। অশ্বত্থ গাছটির নিচে আসন গ্রহণ করে পুজো শুরু করলাম আমি। পূজার্চনার জন্য দরকারি বেশ কিছু জিনিস কাছেই ছিল, বাকিগুলি জোগাড় করতে বিশেষ কষ্ট হয় না। শুরু হয় যজ্ঞ, তার আগুন হতে আলোর ছটায় ঢেকে যায় সমগ্র এলাকা। দূর হতে আসা শিয়ালের ডাক যেন সেখানকার পরিবেশকে আরো আরো ভয়ার্ত করে তুলেছে। ভবিষ্যতে কি অপেক্ষা করে রয়েছে সেই বিষয়ে স্পষ্ট ধারণা না থাকলেও মায়ের নাম নিয়ে পুজো করে চলেছি। বেশ কিছু সময় ধরে চলল সেই আরাধনা। বর্তমানে এক বিশেষ ধরনের শান্তি বিরাজ করছে সমস্ত জায়গা জুড়ে। এ এক অদ্ভুত রকমের পরিবেশ বলে বোঝানো ভারী মুশকিল। গ্রামবাসীদের ভীত সন্ত্রস্ত চেহারা স্পষ্ট পরিলক্ষিত হলো। সময়ের সাথে সাথে
তীব্র থেকে আরো তীব্রতর হয়ে উঠছে আগুনের লেহিহান সেই শিখা। এইভাবে অতিক্রান্ত হলো অনেকটা সময়, কিন্তু এরপরই ঘটল সেই ভয়ানক ঘটনা। সকলকে হতচকিত করে খানিক দূরের অন্ধকার প্রান্ত হতে এবার এগিয়ে আসতে থাকে এক ছায়া মূর্তি। ধীরে ধীরে আরো স্পষ্ট হতে থাকে সেটি। মুহূর্তের মধ্যেই বিকট হাসির শব্দে ছেয়ে গেল সম্পূর্ণ এলাকা। তারানাথ, আর 5টা সাধারণ মানুষের মতো তুই তো নোস। প্রথমেই সাবধান করেছিলাম, চলে যা এখান থেকে, কিন্তু তুই শুনলি না আমার কথা। উল্টে এখন যজ্ঞের আয়োজন করেছিস। কই, ওই শয়তানটাকে তো মরতেই হলো, বাঁচাতে পারলি? বল বল, কে বাঁচাতে পারলি? কেউ বাঁচবে না, কেউ না। গোটা গ্রামকে ধ্বংস করে দেব আমি, ঠিক যেমন করেছিল ওরা। কিরে, কিছু বলছিস না যে? আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলি, কই কিছু হলো? এর একবার হেসে গলায় হেসে উঠল সে। বন্ধ কর এই যজ্ঞ, শেষবারের মতো বলছি, কিন্তু বন্ধ কর, বন্ধ কর। অতীতের সব ঘটনার কথা আমি জানি। তোমার বদলা তো শেষ হয়েছে, তাহলে এখন আর কি চাও তুমি? এই নিরীহ মানুষদের জীবন অতিষ্ঠ করে কি লাভ? নিরীহ? এরা নিরীহ? মেয়ে মানুষের সম্মান করতে জানে না যে সমাজ, তাদের তুই নিরীহ বলিস? গ্রামের একটা পরিবারের সাথে কি হলো সেই খবর যারা রাখে না, তারা আর যাই হোক কখনোই নিরীহ হতে পারে না, কখনো না। দেখো মা, কয়েকজনের অবিচারের সাজা সবাইকে দিও না। এখানে উপস্থিত অনেকে হয়তো আসল সত্যিটা জানেই না। আমার একটা কথা শোনো, অতীতের সব কথা তুমি খুলে বলো মা, দেখবে মন অনেক হালকা হবে। তোমার কাজলা মাও সেটাই চায়, একবার বিশ্বাস করে দেখোই না। পুরোপুরি তো নয়, তবে আগের চাইতে ক্রোধের আগুন কিছুটা হলেও প্রশমিত হয় তার। বরং সেই স্থানে কয়েক ফোঁটা জলের সঞ্চার ঘটে তার 2 চোখে। ছোট বয়স থেকেই ভাগ্যের মার সহ্য করে বড় হতে হয়েছে। শৈশবে বাবা মারা যায়, বহু কষ্ট ও সংগ্রামের মধ্যে দিয়ে মা মানুষ করে তার একমাত্র মেয়েটিকে। অনেক আশা নিয়ে শহরে বিয়ে দেওয়া হয় আমার। আশা একটাই, সুখে সংসার করবে মেয়ে। কিন্তু সবার ভাগ্যে কি আর সুখ জোটে? বিয়ের 2 বছরের মধ্যে আমার কোল আলো করে আসে এক ফুটফুটে মেয়ে, রানী। তবে ওই যে আমাদের সমাজ, কন্যা সন্তান জন্ম দেওয়ার দায়ে শ্বশুর বাড়ি হতে বের করে দেওয়া হয় আমায়। বয়স্ক মায়ের কাছে ফিরে আসা ব্যতীত আর কোনো পথ খোলা থাকে না। তাও হাল ছাড়িনি আমি। মা ও রানীকে নিয়ে হেসে খেলেই দিন কাটতে থাকে। তবে তবে সেই সুখ বরদাস্ত হলো না এদের। গত বছরের সেই রাতের কথা কি আর এত সহজে বলা যায়? রানীর বয়স তখন 9 বছর। সমবয়সী কোনো বন্ধু না থাকায় নিজের মতোই থাকতো সে। বিশেষ করে গায়ের ওই পুকুরের কাছটাতেই বেশি সময় কাটতো তার। সেই দিন রাতেও পুকুরের দিকটায় গিয়েছিল, কিন্তু ফেরা আর হয় না তার। রাত যত গভীর হতে থাকে চিন্তা ততই বাড়তে থাকে।
শেষে মেয়েকে খুঁজতে গিয়ে সেখানে পৌঁছে প্রথমে সেখানে পাওয়া যায় না। কি মনে হতে জঙ্গলের দিকটা এগোতেই বুকটা ছ্যাদ করে ওঠে। কিছুটা দূরেই ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে থাকে রানীর লাশ। লাশ, গোটা শরীর, অসংখ্য আঁচড় ও কামড়ের দাগ, ছেঁড়া পোশাক, চারিদিকে চাপ চাপ রক্ত। রাতের অন্ধকারে মনুষ্যরূপী দানবের ভোগ ও লালসার শিকার হয় সে। আমার ছোট্ট মেয়েটা, ওইটুকু শিশুকেও ছাড়ে না ওরা। তখনও খানিকটা প্রাণের সঞ্চার ছিল মেয়েটার মধ্যে। ভাঙা ভাঙা কণ্ঠে শুধু বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে গো মা, খুব কষ্ট হচ্ছে। স্বপন কাকু আর রমেন জেঠু এসেছিল, ওরা ওরা কেন এমন করলো মা গো, কেন এমন করলো? ব্যাস, শেষ। এতটুকু বলেই চিরনিদ্রায় চলে যায় আমার মেয়েটা। বুক ফাটা কষ্ট সহ্য করতে না পেরে ওই পুকুরের জলে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিই আমি। তবে মরার আগে একটা প্রতিজ্ঞা করে যাই, এই শয়তানদের আমি ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না আমি এদের। ঠায় দাঁড়িয়ে সকল কথা শোনে গ্রামবাসীরা। এর মাঝেই বয়স্ক সেই ব্যক্তিটি বলে ওঠে, আমরা তো এই বিষয়ে কিছুই জানতাম না। পরিবার, মেয়ে আর তার নাতনি শহরে চলে গিয়েছে, এটাই তো সবার মুখে মুখে ঘোরাফেরা করতে থাকে। কারণ তোমাদের এই সত্যিটা জানতে দেওয়া হয়নি। দেহগুলো সম্ভবত লোপাট করে দেওয়া হয়। আচ্ছা মা, ওই দুজনকে মেরে তুমি কোনো ভুল করনি, কিন্তু এতগুলো নারীর থেকে তাদের মাতৃত্বের স্বাদ কেড়ে নেওয়ার কারণ কি? তারা তো কোনো দোষ করেনি। হ্যাঁ, মানছি ওরা কোনো দোষ করেনি, কিন্তু আজ তাদের ঘরে জন্ম নেওয়া ছেলেটাই যখন বড় হবে, তখন হয়তো তার লালসার শিকার হবে কোনো এক নিরীহ মেয়ে। শিমুলডাঙ্গায় তো মেয়েদের জন্মানোটাই পাপ। এখানে সবাই চায় পুত্র সন্তান, শুধু পুত্র সন্তান। তাই না আসবে বাচ্চা, আর না হবে এমন পাপ। তোমার ক্ষোভের যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু সবাই তো সমান হয় না মা। ওদের কর্মের সাজা নিরীহদের দেওয়া সমীচীন নয়। তোমার পিতা, সেও একজন পুরুষ, অথচ তার মনে কিন্তু কোনো পাপ ছিল না। আচ্ছা একটা কথা বলো দেখি, এই যে শিবু মাস্টার, তোমায় বোনের মতোই ভালোবাসতো সে। হয়তো সেই কারণেই তার ঘরে পৌঁছতে পারেনি তোমার অভিশাপ। কেন? কারণ তুমি তাকে ভরসা করো। আমার বিশ্বাস মৃত্যুর পরে তাকেও দেখা দাও তুমি। ফলে সবাই যে লোভী আর স্বার্থপর, সকলের মনেই যে শয়তান বাস করে, তা তো ঠিক কথা নয়। এই যে বিমল, নিজেরা দুবেলা ঠিক মতো খেতে পায় না, অথচ অচেনা মানুষের আতিথেয়তায় কোনো খামতি রাখে না সে। বিশ্বাস বড়ই শক্তিশালী অস্ত্র মা। দিন শেষে মানুষকে বিশ্বাস তোমায় করতেই হবে। হ্যাঁ, তবে এক্ষেত্রে সঠিক মানুষ হওয়াটা অত্যন্ত জরুরি। আমার কথার মাঝেই চারিপাশ জুড়ে শীতল বাতাস বয়ে গেল একবার। ধীর অথচ স্পষ্ট ডাক এলো কানে, মা, ও মা, কাকু তো ঠিকই বলেছে গো, আর পাচ্ছি না মা। এইভাবে আর কতদিন? বড় ব্যথা হয় সারা শরীর জুড়ে, বড় ব্যথা হয়। অন্ধকার হতে ধীরে ধীরে এগিয়ে এসে মায়ের আঙুলগুলো ছুঁয়ে ধরে ছোট্ট রানী। তোমাদের যাওয়ার সময় এসেছে মা। গ্রামবাসীদের তুমি ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, তোমাদের মুক্তির ব্যবস্থা আমিই করব। ছোট্ট প্রাণটাকে আর কষ্ট দিও না। ছায়ামূর্তির দুই চোখে আগের মতো সেই ক্ষোভ আর নেই। সেখানে এখন বিরাজ করছে মায়ের ভালোবাসা।
তোকে আর কষ্ট পেতে হবে না খুকি। চল, আমাদের সময় যে আসন্ন। তারানাথ, তোমাকে আমি ভরসা করলাম, আমাদের মুক্তির পথ খুলে দাও। তবে একটা কথা মনে রেখো সবাই, যতবার এমন ঘটনা ঘটবে ঠিক ততবার আমার মতোই কোনো এক মা আসবে প্রতিশোধ নিতে। ছোট্ট খুকির হাত ধরে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায় সে। চোখে জল সকলেরই। বিমল এগিয়ে এসে বলে, আজ আপনি না থাকলে হয়তো আমার স্ত্রীও। আগেই বলেছিলাম তোমাদের মতো সাদাসিধে মানুষদের সাথে খারাপ কিছু হতে দেব না আমি। চিন্তা নেই, এবার বাকি সময়টা কেবল বৌমাকেই দিও, কেমন? অতীত জীবনের কাহিনীর পরিসমাপ্তি ঘটিয়ে বাইরের বৃষ্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন তারানাথ। বৃষ্টিটা এখন কিছুটা ধরেছে। কয়েক মুহূর্ত পরে আমি বলে উঠলাম, আচ্ছা ঠাকুরমশাই, গ্রামে আর কোনো অঘটন হয়নি তো? না, তারপর থেকে আর কিছু হয়নি সেখানে। এখনকার দিনেও যদি এমনটা হতো, যেভাবে সমাজের অবক্ষয় শুরু হয়েছে তাতে আর শান্ত হয়ে থাকা যায় না। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই ঠাকুরমশাই? অপর প্রান্তে তারানাথ মৃদু হেসে উঠে বলল, ওই যে বিশ্বাস, বিশ্বাস তোমাদের রাখতেই হবে। পাপ বাড়লে পাপীদের বিনাশ করতে তিনি আসবেন, আসতেই হবে তাকে।